মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য ওঠানামা বন্ধ। সকালে না ছাড়লেও সন্ধ্যার পর ছেড়েছে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ। শেষ হল তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে ইসির নির্দেশ। গাজীপুরের এসপিকে প্রত্যাহার। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু। পর্যায়ক্রমে বাকিগুলো ভাঙা হবে জানালো সিটি কর্পোরেশন। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত। শুনানি শেষে ফিলিপিন্সের সিনেটর ওসমেনা এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। এবং খাদ্যে ভেজাল সহ নানা কারণে প্রতি বছর দেশে 9,000 শিশু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসা অব্যাহত রাখতে পারছেন না অনেক অভিভাবক। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে বন্ধ থাকলেও সন্ধ্যার পর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা বরিশাল রুটে কয়েকটি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 15 দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর এলাকার 16টি ঘাটে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাসও। বাণিজ্যিক কাজে ব্যবহৃত অন্তত 8,000 নৌযান কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে শাহ আমানত ব্রিজ পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে। আমাদের 15 দফা দাবি আছে। 15 দফা দাবি সমর্থে আমরা সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছি। শত শত জাহাজ বসে আছে, কোনো কাজকর্ম চলবে না। আমাদের দাবি যে পর্যন্ত না মেনে নেবে দেশ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। বরিশাল নৌবন্দরেও বন্ধ রয়েছে পণ্যবাহী নৌ চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান শ্রমিকরা। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে সন্ধ্যায় ঘোষণা দেওয়ার পর রাতে এমভি টিপু ও পারাবত সহ কয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে বরিশাল বন্দর ছেড়ে যায়। বরিশাল নদী বন্দর থেকে 2টি যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। একটি হলো এমভি পারাবাত 9 ও এমভি টিপু 7। একইভাবে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রোড থেকে যাত্রীবাহী লঞ্চগুলি ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। আমরা সবাই আনন্দিত যাইতে পারতেছি ঢাকা, না তো বাড়িতে ফিরে যাইতে হইতো। আমার অনেক সন্তুষ্ট আছি যে কালকে শুক্রবার শনিবারে যে অফিসে জয়েন করব, এই জন্য আমি খুব খুশি হয়েছি। এদিকে বুধবার থেকে ধর্মঘট পালন করছেন ভোলার নৌযান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী নৌ চলাচল। জরুরি প্রয়োজনে ট্রলারে ঝুঁকি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা হন অনেক যাত্রী। লস না ছাড়ার গতিকে কিন্তু আমি এখন পাচ্ছি না, বাধ্যতামূলক ট্রলারে যাচ্ছি। ট্রলারে চলাফেরা করার তো অভ্যাস নাই, খুব ভয় লাগতেছে আর খুব রিস্ক নিয়ে বাড়ি ফিরছি। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে খুলনার 5টি রুটের যাত্রীবাহী নৌ চলাচল। এছাড়া কার্গো, কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। বন্ধ রয়েছে পণ্য উঠানামার কাজ। এবছরের 26 জানুয়ারি বিভিন্ন দাবিতে ধর্মঘট করেন নৌ শ্রমিকরা। পরে নৌ পরিবহন মন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় আবারও ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তাফসির বাবু, সময় সংবাদ। এদিকে নৌ শ্রমিকদের ধর্মঘটে বৃহস্পতিবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে না গেলেও সন্ধ্যার পর বিভিন্ন গন্তব্যের পথে রওনা হয়েছে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ। সন্ধ্যার পর বিআইডব্লিউটিসির লঞ্চ মধুমতি ছেড়ে যায় সদরঘাট থেকে। এরপর রাত 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে যায় আরও 2টি লঞ্চ। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্য দিনের তুলনায় অনেক কম লঞ্চ নোঙর করেছে। লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, যাত্রী দুর্ভোগের কথা ভেবে তারা লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। পাশাপাশি তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। তবে লঞ্চ ছাড়লেও তা পর্যাপ্ত না হওয়ায় কিছুটা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আর যারা ধর্মঘটের মধ্যেও ঠিকমতো গন্তব্যে যেতে পারছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। 6:30টার মধ্যে আসছি, আর সেই লঞ্চ পাইছি, সমস্যা নেই তেমন একটা। সুস্থ মতোই লঞ্চে উঠছি, লঞ্চে পাইছি, রাস্তাঘাটে কোনো কষ্ট পাইনি। লঞ্চ তারপর আমরা খুব খুশি আছি। শ্রমিকরা তাদের এর আগেও তারা
2013 সনে অযৌক্তিকভাবে তাদের দাবি আদায় করে নিচ্ছে, আবার এখনো তারা অযৌক্তিকভাবে দাবি আদায় করতেছে ধর্মঘট করে। ধর্মঘট তা ঠিক না, ধর্মঘট না করে আলোচনার মাধ্যমে একদিনে না হয় 10 দিনে হবে, কিন্তু আমাদের দাবি মানতেই হবে এমন কোনো সিওরিটি নাই। সাধারণ মানুষকে জিম্মি না করে আলোচনার মাধ্যমে নৌযান শ্রমিক ও মালিক পক্ষকে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, এটা সরকারের কোনো বিষয় নয়, তবে মাধ্যম হয়ে সরকার সমস্যার সমাধানে কাজ করতে পারে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ জামগড়া এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আহ্বান করব শ্রমিকদের মালিকদের যে মানুষকে জিম্মি করে যাতে এই দাবি আদায়ের পথ গ্রহণ না করে বরং আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আর মালিকদেরকেও বলবো অন্তত তারা যেন এই ব্যাপারে অনড় না থেকে তারাও শ্রমিকদের প্রতি একটু সদয় হতে হবে, কারণ তাদের 5 বছর পরে মজুরি বৃদ্ধির এই দাবিটা যৌক্তিক দাবি, বা সরকারের পক্ষ থেকে মিডিয়া করতে পারে। আমরা কারো প্রতি তো জোর করে কিছু করতে পারি না। শেষ হলো তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ মুহূর্ত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বাড়ি বাড়ি ঘুরে এবং চায়ের দোকানে নির্বাচনী প্রচার প্রচারণা চালান প্রার্থীরা। নির্বাচনী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পোস্টার ব্যানারে ছেয়ে আছে চারদিক। প্রচার প্রচারণার সময় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রার্থীদের কাছে। প্রার্থীরা নির্বাচিত হলে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি রাখবেন বলেও আশা ব্যক্ত করেন। আগামী শনিবার সারা দেশে 711টি ইউনিয়ন পরিষদে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 2 ধাপে 1462টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা মোকাবিলায় আরও কঠোর হতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আশ্বস্ত করতে চাই যে গত 2 ধাপে যে নির্বাচন হয়েছে তার চেয়ে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। আমরাও কঠোরভাবে এই কোন রকম সন্ত্রাসী কার্যক্রম দমনের জন্য নির্দেশ দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ভোট গ্রহণকারী যে কর্মকর্তা কর্মচারী আছেন কারো গাফিলতি আমরা সহ্য করব না। ভোট কেন্দ্রে আসতে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার ও 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এই আদেশ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ সুপার হারুনুর রশিদ এবং কাপাসিয়া থানার ওসি মীর রকিবুল হক ও শ্রীপুরা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রত্যাহার করা প্রয়োজন। পাশাপাশি তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেটি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যে দলটি ছিল, যে দেশের মানুষ ভাবত যে বিএনপিকে ভাবত, সেই দল এই স্থানীয় নির্বাচনে তারা অংশ নেওয়ার কথা ঘোষণা দিলেও তারা আসলে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যখনই আমরা একজন প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে তখনই হয়তো অন্য কোনো কেউ দাঁড়িয়ে গেলে তাদের পক্ষে অবলম্বন করেই তাদের ঘাড়ে সওয়ার হয়ে আসলে নির্বাচনের পরিবেশটা নষ্ট করার চক্রান্তে লিপ্ত আছে। সেই ব্যাপারেই আমরা সতর্ক করেছি, নির্বাচন কমিশনকে সতর্ক করেছি। এদিকে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট কেন্দ্রে না যেতে বিএনপি প্রার্থীর এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিইসি ও কমিশন ভোট ডাকাতি ও প্রাণহানির নির্বাচনের জন্য ইতিহাসে অপরাধী হিসেবে বিবেচিত হবে। বিএনপি প্রার্থী এজেন্ট ও সমর্থকরা যেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যায় সেজন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে আওয়ামী সন্ত্রাসী ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। ভোট ডাকাতি ও জাল ভোটের মহোৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দস্যু দলের ন্যায় নির্বাচনী ব্যবস্থাকে
ধ্বংস করায় রকিবউদ্দিনের কমিশনকে পুরো জাতি ধিক্কার ও ঘৃণা জানাচ্ছে। প্রবাসের সময় আরও থাকছে। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথরের খনির সন্ধান। 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু, জানালেন প্রতিমন্ত্রী। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও সাইবার হ্যাকিং এর পেছনে 3টি চক্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান সিনেটর সার্জিওস মেনা। এদিকে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, এটি হ্যাকিং নয়, চুরির ঘটনা। অর্থ চুরির ঘটনা তদন্তে 30% অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রিজার্ভ চুরির ঘটনায় সিনেটের ষষ্ঠ দফা শুনানি শেষে বৃহস্পতিবার ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে একথা জানান জন গোমেজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় 12 জন ফিলিপিনো নাগরিক জড়িত এমন খবর প্রকাশের পর এবার সিনেটের ষষ্ঠ দফা শুনানি শেষে নতুন তথ্য দিলেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিওস মেনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সে পাচারে 3টি চক্র জড়িত বলে জানিয়েছেন তিনি। একটি চক্র বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড চুরি করেছে, দ্বিতীয় চক্রটি সুইফট সিস্টেম হ্যাকিং এর কাজ করেছে, আর অপরটি এই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে গেছে বলে জানিয়েছেন সার্জিওস মেনা। আর এই তৃতীয় চক্রটির সঙ্গেই ফিলিপিনো নাগরিকরা জড়িত। আমাদের তদন্ত কার্যক্রমের এখনো পর্যন্ত 30% অগ্রগতি হয়েছে, আর এই চুরি কারো একার পক্ষে ঘটানো সম্ভব নয়। পুরো বিষয়টির জন্য 3টি চক্র জড়িত। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কেউ ও ফিলরেম জড়িত বলেও আমরা ধারণা করছি। এদিকে বাংলাদেশ থেকে সিআইডির সদস্যদের একটি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের সিআইডির সদস্যরা ফিলিপিন্সের শুনানিতে অংশ নিয়েছেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম চিহ্নিত করেছেন। যদিও নামগুলো সম্পর্কে আমি এখনই কিছু জানি না, তবে আমার মনে হয় না এটা কোনো হ্যাকারের কাজ, এর সাথে অন্য কেউ জড়িত। এদিকে অর্থ চুরির ঘটনায় আরসিবিসির কোষাধ্যক্ষ ও নির্বাহী সহসভাপতি রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন। এজি মাহমুদ, সময় সংবাদ। রিজার্ভ চুরির ঘটনায় যে তদন্ত কমিটিগুলো কাজ করছে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে কমিশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান দুদক সচিব আবু মোহাম্মদ মুস্তফা কামাল। পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম পাওয়া গেছে সে বিষয়ে এখনো অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের বিষয়ে আপনারা সবাই জানেন যে পুলিশে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান আছে সিআইডি রেন্ডে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ তদন্ত টিমও কাজ করছে। আমরা এটা ওয়াচে রেখেছি, এতে যদি কোনো দুর্নীতিমূলক আমাদের তফসিলভুক্ত কোনো ধারার সাথে এটি সংগতিপূর্ণ কোনো তখন আমরা শুরু করব। তবে আমরা অবশ্যই এটিকে নজরে রেখেছি। সিআইডির কাজের অগ্রগতি, বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্ট, এদিকে আমরা নজর রেখেছি। যথাসময়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা এড়াতে সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ 30টি ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকালে এই অভিযানে নগরীর তাঁতিপাড়া আবাসিক এলাকার 3তলা একটি ভবন ভাঙার কাজ শুরু হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত সবকটি ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। তেগেন সিংহের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের ঝুঁকিপূর্ণ 30টি ভবনের মধ্যে নগরীর তাঁতিপাড়ার 3তলা একটি ভবনও রয়েছে। এই আবাসিক ভবনের মালিককে নোটিশ দেওয়ার পর গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এই ভবনটি পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়েছিল। এখানে তো লোকজন বসতি করে, তাদেরকে 1 মাসের সময় দিয়েছিলাম যাওয়ার জন্য। ওনারা 1 মাসের সময় দিচ্ছে না, ওনারা কালকে এসে মাইকিং করছে। আমি কালকে সবাইকে বাইর করে দিয়ে কালকে শুরু করছি। এই বাড়িটা আমাদের যে বিল্ডিং এর উপরে যে হেলে পড়েছিল, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম। যাই হোক, আমরা সন্তুষ্ট আপনার প্রশাসনের যে কাজকর্ম যেগুলো তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত হয়েছে। 4 জানুয়ারি এবং 13 এপ্রিল দুটি মাঝারি মানের ভূমিকম্পের পর সিলেট সিটি কর্পোরেশন নগরীর বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের কাজ শুরু করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল নগরীর 30টি সরকারি বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেন। আমরা কয়েকটা নোটিশ দিয়েছি আমাদেরকে এবং চূড়ান্ত নোটিশ দিয়েছি 20 তারিখের মধ্যে খালি করার জন্য। মালিক পক্ষ আছে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারই হিসাবে আজকে 21 তারিখ
আমাদের নির্ধারিত দিন ছিল ভাঙ্গার, এবং সেই তারিখ অনুযায়ী আমরা আজকে ভাঙ্গার কার্যক্রম পরিচালনা করতেছি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন অন্যান্য ভবনগুলো একইভাবে ভেঙে ফেলা হবে। সিলেট সিটি কর্পোরেশন এই ক্ষেত্রে ফায়ার ব্রিগেড, জেলা প্রশাসন সহ পুলিশ বিভাগের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ সেগুলো আস্তে আস্তে অপসারণ করা। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্পের 1 নম্বর বলয়ে থাকায় সবসময় এই অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রবাসী সময় আরো থাকছে। নির্দিষ্ট সময়ে গাছ থেকে আম নামানোর নির্দেশনায় রাজশাহীতে এবার বাগান কেনেননি অনেক ব্যবসায়ী, লোকসানের শঙ্কায় চাষিরা। দেশে ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতি বছর গড়ে 9,000 শিশু দুরারোগ্য এই রোগে আক্রান্ত হচ্ছে। মূলত খাদ্যে ভেজাল সহ দূষিত পরিবেশের কারণেই এই হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় অনেক অভিভাবকই এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। 3.5 বছর বয়সী জাহিদের জামসেল ক্যান্সার ধরা পড়ে 2 বছর বয়সে। মাত্র 3 মাস চিকিৎসায় খরচ হয়ে যায় 2.5 থেকে 3 লাখ টাকা। কিন্তু বর্গাচাষী বাবা চিকিৎসার খরচ জোগাতে না পারায় প্রায় 10 মাস বন্ধ থাকে তার চিকিৎসা। একই অবস্থা 6 বছর বয়সী মানিকের পরিবারেরও। দেশে জাহিদ ও মানিকের মতো ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। 2.5 থেকে 3 লাখ টাকা গেছে। পরে বাসায় গেছি, পরে 1 মাস পর চিকিৎসা 3 বছরের কোর্স। এই জায়গায় থাকলে 1 সপ্তাহ থাকলে পরে 50,000 টাকা যায়। এত টাকা খরচ করতাম পারি না দেহা আর আসি নাই। চিকিৎসা তো অনেক খরচ, কিন্তু আমার কষ্ট হইতেছে। সবার তো চাই আছে না চালাইতেছি, সামনে কি করা যায় তা তো বলতে পারি না। অজ্ঞতা ও সঠিক রোগ নির্ণয়ে দেরি হওয়ায় জটিল আকার নিয়ে অধিকাংশ অভিভাবক আসেন ডাক্তারের কাছে। আবার ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা বন্ধ করে দিতেও বাধ্য হন অনেকে। যত রোগীর চিকিৎসা করি তার থেকে 2 থেকে 3% বেশি আমরা প্রাথমিক অবস্থায় পাই না। প্রথমে এরা যায় হোমিওপ্যাথিকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তারপরে এরা ডাক্তারের কাছে যায়। আমাদের যে পেশেন্টগুলো আসে তাদের ওই ফ্যামিলিয়াল স্ট্যাটাসগুলো অত বেটার থাকে না। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে ক্যান্সার যে ভালো হয়, তারা ক্যান্সার শোনার পরে মনে করে যে এই বাচ্চার ভালো হবে না। ক্যান্সারের ট্রিটমেন্টে টোটালি ডিপেন্ড করে হচ্ছে কম্বিনেশন থেরাপি, আমাদের সার্জারি, তার সঙ্গে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। তো ওনারা দেখা যাচ্ছে মাঝপথে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের 5% বংশগত কারণে আর 95%ই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে খাদ্যে ভেজাল সহ প্রতিকূল পরিবেশের কারণে। অনেক সময় খাদ্যে ভেজাল কিংবা অনেক সময় প্রিজারভেটিভ কিংবা অন্য কালার্ড জিনিস খাওয়ার জন্য কিন্তু ক্যান্সারের এটা বেড়ে গেছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে 75% ক্ষেত্রে ক্যান্সার নিরাময় সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার বারাক ওবামা নির্বাহী আদেশ আপিল শুনানির জন্য গ্রহণ করেছে মার্কিন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের অর্ধেক সদস্য ওবামার এই আদেশের পক্ষে রয়েছেন, আর তাই নতুন করে আশার আলো দেখা দিয়েছে বহু অবৈধ বাঙালি অভিবাসীর বৈধতা পাওয়ার। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা দেন প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার। এরপরই মার্কিনীদের নিরাপত্তার দোহাই দিয়ে এই আদেশ চ্যালেঞ্জ করে টেক্সাস সহ 25টি রাজ্যের গভর্নর ফেডারেল আদালতে মামলা করে। এতে 2015 সালে ফেডারেল আদালত প্রথমে এই আদেশ স্থগিত এবং পরে তা অকার্যকর ঘোষণা করেন। পরে হোয়াইট হাউস সর্বোচ্চ আদালতে আপিল করলে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত তা শুনানির জন্য গ্রহণ করে। এরই মধ্যে মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সুপ্রিম কোর্টের অর্ধেক সদস্য ওবামার নির্বাহী আদেশ সমর্থন করছে, আর রায় পক্ষে এলে বৈধতা পাবেন বহু বাংলাদেশি অভিবাসীও। গত সোমবারও ওয়াশিংটনের সর্বোচ্চ আদালতের সামনে বৈধতা চেয়ে বিক্ষোভ করেন শত শত অবৈধ অভিবাসী। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে তাতে অংশ নেন নিউ জার্সি সিনেটর রবার্ট মেনেন্ডেজও। অভিবাসীরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তারা আমেরিকায় থাকেন, তারা আমেরিকারই মানুষ। তাদের কেউ অবৈধ বলতে পারে না। বিভিন্ন রাজ্যের সামাজিক, মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক।
সংযুক্ত আরব আমিরাতে শারজা জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে গণতন্ত্র নেই এবং বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সভায় বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। শারজা বাইতি হোটেলে এই সভার আয়োজন করা হয়। জিয়া পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সুমনের সভাপতিত্বে ও মুসলিম সালাম জিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী ফিরোজ কাউসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত জিয়া পরিষদের মহাসচিব শেখ শাহানুর আলম, বিএনপি নেতা নুরুন নবী ভুইয়া, সাইফুল জাকারিয়া রাশেদ সহ আরও অনেকে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। এখন এই সফলতাকে ধরে রাখতে হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন করতে হবে। আর এসডিজি অর্জনের জন্য প্রয়োজন কার্যকর সঠিক পরিকল্পনা প্রণয়ন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আয়োজিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়াও সেমিনারে বক্তাগণ সমসাময়িক বৈশ্বিক উন্নয়নের লক্ষ্য এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও করণীয় সম্পর্কে জ্ঞান অর্জনের বিষয়ে আলোচনা করেন। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই খনি থেকে আগামী 1.5-2 বছরের মধ্যে উত্তোলন করা শুরু সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সর্ববৃহৎ লাইমস্টোন খনি আবিষ্কৃত হয়েছে। এটা প্রায় 50 কিলোমিটার জুড়ে এলাকা এবং 2214 ফিট মাটির নিচে পাওয়া গিয়েছে এবং ড্রিলিং এখনো চলছে। প্রায় 61 ফিট ড্রিল আমরা করে ফেলেছি। সারা বাংলাদেশে যতগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে তারা যে লাইমস্টোন ইম্পোর্ট করেন তার সকল লাইমস্টোন এই খনি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব। সকল সিমেন্ট কারখানাকে দিয়েও আমরা বাইরে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা দিক থাকতে পারে। সবকিছু শেষ করতে আমাদের 1.5 থেকে 2 বছর লাগবে। এরই মধ্যে নওগাঁর তাজপুরে চুনাপাথর উত্তোলনের জন্য খনন কাজ চলছে। গত 20 ফেব্রুয়ারি এই খনন কাজ শুরু হয়েছে। খনিজ সম্পদের উপস্থিতি অনুমান করে 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত টানা 1 বছর বদলগাছি উপজেলার বিভিন্ন স্থানে জরিপ চালায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। পরে তাজপুর গ্রামে উন্নত মানের চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় খনন কাজ শুরু করে খনিজ সম্পদ বিভাগ। জিএসবির তথ্য মতে 2285 ফুট গভীরে এই চুনাপাথরের অস্তিত্ব পাওয়া গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ওরিয়ন গ্রুপের মধ্যে 635 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্মিতব্য এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে ওরিয়ন গ্রুপ। পরে ইমপ্লিমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার পারচেস এগ্রিমেন্ট বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হয়। গেল মৌসুমে জেলা প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ে গাছ থেকে আম নামানোর পাশাপাশি ফরমালিন আতঙ্কে ক্ষতিগ্রস্ত হয় রাজশাহীর কৃষকরা। এতে এবছর আমের বাগান কিনেননি জেলার বাইরের ব্যবসায়ীরা। তাতে আম বিক্রি নিয়ে আবারও লোকসানের আশঙ্কা চাষি ও ব্যবসায়ীদের। এ অবস্থায় আম নামানোর সময় নির্ধারণের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চাষি ও ফল গবেষকরা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই আমের বাগান রাজশাহীতে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত 3 ভাগে শতাধিক প্রকারের আম থাকে রাজশাহীর এসব বাগানে। এই সময় চাষিরা মুকুল, আমগুটি, ছোট বড় আম সহ বিভিন্ন পর্যায়ে জেলার বাইরের ব্যবসায়ীদের সাথে বেচাকেনা করেন বাগান। কিন্তু গেল বছর নির্দিষ্ট সময় আম নামানোর নিয়মে বহু বাগানে আম নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা। এই শঙ্কায় এবছর এখন পর্যন্ত কোনো পর্যায়েই বাগান বিক্রি করতে পারেনি চাষিরা। এই কারণে চাষি ও আম ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। একসাথে পাওয়ার কারণে গতবার প্রতিটা ব্যবসায়িক এবং লস এই লস স্বীকার করে এবার
কোনো কারো বাগান এখন পর্যন্ত কেউ বেচতে পারেনি। 20 দিন বা 25 দিন আগে বিক্রি করে দিয়ে থাকি যখন আমের একটা গুটি হয় তখন, কিন্তু এবার একজন মানুষ আসেনি। আমি এখনো একটা বাগান বিক্রি করতে পারিনি, এইভাবেই আছে। আবহাওয়া ও মাটির গুণগত কারণে আগেভাগে পাকে রাজশাহীর আম। এ কারণে সময় বেঁধে না দিয়ে বাজার মনিটরিং করার পরামর্শ এই ফল গবেষকের। বাজার মনিটর করার হয়তো ব্যবস্থা করা যেতে পারে, যেন একেবারে কাঁচা বা যেগুলো পরবর্তীতে পাকবে সেগুলো যেন না চলে। জনস্বার্থের কথা বিবেচনায় রেখে চাষিদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক। কৃষকদের সঙ্গে আলোচনা করে যে আমাদের এই সময় বিক্রি পাকে বা পাকার সম্ভাবনা রেঞ্জ এইটা দেওয়া যায়, এটা করা যেতে পারে। ইতিমধ্যে আম নিয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলছেন জেলা প্রশাসক। জেলায় আমের বাগান রয়েছে 16,583 হেক্টর জমিতে, আর এসব বাগান থেকে আমের উৎপাদন আশা করা হচ্ছে 2,15,500 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বৈশাখী মেলা। একাডেমির সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজিত মেলা প্রাঙ্গণ জুড়েই রয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের সমাহার। ভিন্নধর্মী লোকজয় আয়োজনে মুগ্ধ হতে দেখা গেছে শহুরে দর্শনার্থীদের। বায়োস্কোপ, পুতুল নাচ আর নাগরদোলা কি নেই এখানে। বাংলা একাডেমি ও বেসিকের যৌথ প্রয়াসে বোধ হতে দেখা গেছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষকে। মেলায় পাওয়া যাচ্ছে কুটির শিল্পে নানান অনুষঙ্গ, চুড়ি, ফিতা, বাঁশি আর কাঁসার তৈরি নানান অনুষঙ্গ মুগ্ধতা ছড়িয়েছে ক্রেতাদের মাঝে। আমি একটা পাকা কিনছি দেখছেন, তারপর আপনাদের দোকান থেকে গেঞ্জি কিনলাম, কত হাই প্রোডাক্ট, সুন্দর জিনিস, খুবই ভালো লাগছে। এখানে আসছি ফুপির সাথে কেনাকাটা করতেছি। বিক্রিয়ার পরিবেশ নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। অনেক সুন্দর কোয়ালিটি ড্রেস আছে, আমাদের দেশে আজকাল অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি হচ্ছে। বেড কভার আর ওয়ান পিস গুলো বেশি বিক্রি হচ্ছে, নকশিকাঁথাও যাচ্ছে। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য শহুরে মানুষের মাঝে জনপ্রিয় করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান। শহরে যারা আমাদের লোকজন বাস করে তারা ম্যাক্সিমামে গ্রাম থেকে এসেছেন, তাদের নাগালের মধ্যে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া, যারা তাকে সহজে এগুলো কিনতে পারে, এটা তারা পেতে পারে। 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন শুরু হওয়া এই মেলায় স্থান পেয়েছে 150টি স্টল, যার পর্দা নামবে 23 এপ্রিল। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বিভিন্ন স্থানে সহিংসতার মধ্য দিয়ে শেষ হল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে মুর্শিদাবাদের তৃণমূল ও সিপিএম নেতাকর্মীদের সংঘর্ষে এক সিপিএম কর্মী নিহত হয়েছেন। তবে দুদলই সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে। বৃহস্পতিবার সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হতে না হতেই মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র দখল নিয়ে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিপিএম প্রার্থীর এক এজেন্ট গুলিতে নিহত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তৃণমূল হত্যাকাণ্ডের এই দায় অস্বীকারের পাশাপাশি নিহত এজেন্টকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। মুর্শিদাবাদের বেলেঘাটা ও বেলগাছিয়াতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্ধমান ও নদিয়াতেও তৃণমূল কর্মীরা সহিংসতা চালায় বলে অভিযোগ বিরোধীদের। পশ্চিমবঙ্গে বিধানসভার তৃতীয় দফার নির্বাচনে আজ কলকাতার 7 আসন সহ মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানের 62 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 90তম জন্মদিন। রানীকে শুভেচ্ছা জানাতে উইন্ডসর ক্যাসেলের বাইরে জড়ো হয় শত শত মানুষ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রানী দ্বিতীয় এলিজাবেথ। পরে স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে গাড়িতে চড়ে শুভানুধ্যায়ীদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। এর আগে জন্মদিনের বিশেষ কেক কাটেন রানী। বৃহস্পতিবার সকালে তোপধ্বনির মাধ্যমে রানীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। মায়ের জন্মদিনে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস চার্লস বেতার ভাষণের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। রানীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 1926 সালের এই দিনে জন্ম নেয়া এলিজাবেথ 1952 সালে সিংহাসনে আরোহণ করেন। ঘরোয়া ক্রিকেটের খবর। শুক্রবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনেই মুখোমুখি হবে তামিম ইকবালের আবাহনী লিমিটেড আর মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্র।
উদ্বোধনী দিনে অপর দুই ম্যাচে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ প্রিমিয়ারে উঠে আসা গাজী গ্রুপ ক্রিকেটার্স আর বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দলের সুর খেলবে সিসিএস এর বিপক্ষে। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চান বিভিন্ন ক্লাবের কোচ ও ক্রিকেটাররা। যেই দলে মাশরাফি অধিনায়ক সেই দল সবসময় বলতে হবে যে স্পিডের একটা সাইড, ইয়াং টিম, ভালো দল, একটা রাজ্জাক মাশরাফি এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, সুতরাং ইজি হবে না। বাট আমি তারপরেও মনে করি কাগজে কলমে আপনি অনেক শক্তিশালী। ডেফিনেটলি আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, আমরা যদি আমাদের এক্সিকিউশনটা ঠিকমতো থাকে, তাহলে আমি মনে করি যে আমরা আমাদের জিতার উচিত আর কি। এই বছর সবগুলা টিমই ব্যালেন্স, তো আমার বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। কাদের দুর্বলতা কি আছে তা জানি না, আমরা আমাদের জেতার জন্য যেটুকু দরকার আমার মনে হয় আমাদের কম নেই, মানে ভালোই আছে। এখন যদি অ্যাকর্ডিং টু মানে মেরিট খেলতে পারে তো ডেফিনেটলি রেজাল্ট ভালো রেজাল্ট হবে। আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণার জন্য পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করে আরও একবার অবাক করল বাঁচাও ফুটবল পরিষদ। তবে বৃহস্পতিবার অনানুষ্ঠানিকভাবে এই পরিষদের নেতারা কথা বলেন। প্যানেলের সভাপতি পদপ্রার্থী কামরুল আশরাফ খান বলেন, নির্বাচিত হলে 1 বছরের মধ্যে দেশের ফুটবলের চিত্র পাল্টে দেবেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও। সেই দেশের ফুটবলকে বাঁচাতে হলে আমাদের যা কিছু করতে হবে আমরা তাই করছি। সবার সহযোগিতায় যদি আমি এখানে বসতে পারি, তবে এই 1 বছরের মধ্যে আমার এই ফুটবলের এই ফুটবল ফেডারেশনের চেঞ্জ দেখবেন। যদি না দেখতে পারেন এইরকম সাংবাদিক সম্মেলন করে আমি এখান থেকে রিজাইন করে চলে যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরে পণ্য ওঠানামা বন্ধ। সকালে না ছাড়লেও সন্ধ্যার পর ছেড়েছে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ। শেষ হল ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে ইসির নির্দেশ, গাজীপুরের এসপিকে প্রত্যাহার। সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু, পর্যায়ক্রমে বাকিগুলো ভাঙা হবে জানালো সিটি কর্পোরেশন। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত। শুনানি শেষে ফিলিপিন্সের সিনেটর ওসমেনা এটি হ্যাকিং নয় চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। এবং খাদ্যে ভেজাল সহ নানা কারণে প্রতি বছর দেশে ৯,০০০ শিশু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। ব্যয়বহুল দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসা অব্যাহত রাখতে পারছেন না অনেক অভিভাবক। এ ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিউল সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দেন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।